আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত দিনের ন্যায় আমরা আজকে আবারও লাইভ শুরু করেছি। আমাদের লাইভ পর্ব হলো আমাদের লাইভ পর্ব হলো ইজি জেটাক প্লাস সফটওয়্যার নিয়ে। ইজি জেটাক প্লাসের যে তৃতীয় পর্ব আছে সেইটা আজকে শুরু করতে চলেছি। আমরা বিগত দিনে পার্ট 1 পার্ট 2 লাইভ করেছি এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যে ইজিজেটাক টুলস সম্পর্কে। ইজিজেটাক প্লাস সফটওয়্যার হলো আমাদের যে মোবাইলের যে ইএমএমসি, ইএমসিপি, তারপরে আমরা যেটা র্যাম বলি, এগুলো কনফিগার করার জন্য মূলত ব্যবহার করা হয়। একটা ফোন যখন ডেড হয়ে যায়, ফোন ডেড হওয়ার পরে তখনই কিন্তু এই ডিভাইসটা প্রয়োজন হয় এবং এই ডিভাইসের মাধ্যমেই কিন্তু আমরা একটা ফোন প্রোগ্রামিং করি এবং সেই অনুযায়ী কিন্তু একটা ফোন রান হয়। ডেড ফোনগুলো সঠিক ওয়েতে যদি আপনি সার্ভিসিং করতে চান তাহলে আপনাকে এজে জেটাক প্লাসের যে সফটওয়্যার বিষয় আছে এটা জানতে হবে। হার্ডওয়্যার যেমন আপনি নির্ণয় করছেন, হার্ডওয়্যার ফাইন্ড আউট করছেন এবং সঠিকভাবে সলিউশন করার পরে দেখলেন যে আপনার র্যামটা নষ্ট। তা র্যাম নষ্ট বা র্যাম রিপ্রোগ্রামিং করতে হবে, র্যামের ব্যাড হেলথ আছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইজি জেটাক প্লাস ইউজ করতে হবে, অথবা F64 ব্যবহার করতে হবে, অথবা মিপি টেস্টার অথবা ইউএফআই ডিভাইস ব্যবহার করতে হবে। ঠিক তেমনই আমি তো একসাথে 4-5টা ডিভাইস নিয়ে তো লাইভ করতে পারবো না বা হয়ও না। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা ধাপে ধাপে যেটা মনে হয় যে আপনাদেরকে শেখানো জরুরি, আপনারা এখান থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের যে যে কাজ আছে সেখানে যখন আপনি একটা ফোন ফল্ট ফাইন্ডিং করবেন তখন আপনাদের যেন উপকার আসে সেই হিসাবে আমরা কিন্তু লাইভটা করেছি এবং লাইভটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি। তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে F64 নিয়ে ক্লাস দিবেন কি। তা আমি বলি যে আগে ইজি জেটাক ক্লাসটা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই এবং এইটা যে ক্লাস আছে, ধারাবাহিকতা আছে, এটা 8 থেকে 10টা পর্ব দেওয়ার পরে আমরা X64 নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। যেহেতু ইজি জেটাক ক্লাস হলো সবথেকে ওল্ড মডেলের একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যার ব্যবহার করেন প্রায় যদি বলি টেকনিশিয়ানদের ভিতরে 80-90% টেকনিশিয়ানই আছেন এই সফটওয়্যারটা ব্যবহার করেন। আর F64 হলো অনেক ব্যয়বহুল একটা ডিভাইস, এটার কেনার মতন ক্যাপাসিটি সাধ্য অনেকে থাকে না। সেহেতু যারা কিনেছেন তারা অনেকে অনলাইন থেকে শিখে নিচ্ছেন, অনেকে দেখছেন। তো আমরা চেষ্টা করব আমরা ইজি জেটাক প্লাস শেষ হওয়ার পরে বা এটার 8 থেকে 10টা পর্ব শেষ করার পরে আমরা পরবর্তীতে F64 পর্বে যাব। তা আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন আর লাইভের সাউন্ড তারপরে ভিডিও পজিশন এগুলো ঠিকঠাক আছে কিনা এবং লাইভের স্ট্রিমিং সঠিক ওয়েতে আছে কিনা একটু জানাবেন। কাইন্ডলি জানালে আমরা শুরু করব পরবর্তী স্টেপ। স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা লাইভের যে পার্ট 3 আছে এইটা নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। অনেকে যুক্ত হচ্ছেন, আশা করি লাইভটা শেয়ার করে দিবেন এবং লাইভের যে পরিস্থিতি আছে এগুলো সঠিক ওয়েতে আছে কিনা একটু জানালে ভালো হয়। সাউন্ডগুলো ঠিক আছে কিনা, অলরেডি অনেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অপেক্ষায় ছিলেন, আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছিল, আপনারা সেই অনুযায়ী কিন্তু আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সবুজ, এখন আমরা সর্বপ্রথম শুরু করব কি যে ইজি জেটাক প্লাসের ইন্টারফেস সম্পর্কে তো আমরা অনেকে জেনেছি। ইজি জেটাক প্লাস টুলস হলো যে 4টা টুলসের সমন্বয়ে এটা কাজ করে। আমরা সর্বপ্রথম জানি ইএমএমসি ম্যানেজার, তারপরে ইজি জেটাক টুলস, ইজি জেটাক প্লাস এবং ইজি জেটাক প্লাস 2। এই 4টা টুলস নিয়ে কিন্তু আমরা সফটওয়্যারগুলো কাজ করি। তো সেই হিসাব করে আমরা এখন পরবর্তী স্টেপে যাব, তার আগে একটু অপেক্ষা করুন। একটু আমি চাচ্ছি যে সবাই একটু যুক্ত হইলে
তারপরে যে পর্বগুলো আছে এগুলো শুরু করার, তাহলে কি হবে যে আমি যে কাঙ্ক্ষিত একটা লক্ষ্য নিয়ে বা উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা সহজে জিনিসটা আয়ত্ত করতে পারবেন। কারণ অনেকেই প্রশ্ন করেন যে ভাই ইজিজেটেক প্লাসের ওই প্রোগ্রামিংগুলো কীভাবে করব, এটা শুরু কিভাবে করব, এখানে একটা ব্যাড হেলথ কিভাবে চেক করব, তারপর ইউএফএস, ইএমএমসি, ইএমসিপি এগুলো কি আসলে এগুলো ধারাবাহিকভাবে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কাজটা শুরু করতে পারবেন না। আবার ইজিজেটেক প্লাস যদি আপনি ব্যবহার না জানেন তাহলে অ্যান্ড্রয়েড 15, অ্যান্ড্রয়েড 16 ভার্সনের যে সিকিউরিটিগুলো আছে সেগুলো যদি পিন লক, এফআরপি লক থাকে তাহলে এই লকগুলো কিন্তু আনলক করতে পারবেন না। একজন ইউজার আনলক করার জন্য আপনার কাছে আসতেই পারে, সে পাসওয়ার্ড ভুলে যেতেই পারে, কিন্তু এটা যদি আপনি খুলে দিতে না পারেন তাহলে কিন্তু সেই কাস্টমার আপনার কাছে থাকবে না বা সে আপনার কাছ থেকে চলে যেতে পারে। তো যার জন্য আপনাকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটাই কিন্তু জানতে হবে, দুইটাই কিন্তু পারদর্শী হতে হবে। তা আমি চেষ্টা করছি ধারাবাহিকভাবে আপনাদের কিছু তথ্য দেওয়ার, আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এবং এই যে লাইভটা আছে এই লাইভটা যখন শেষ হয়ে যাবে আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে আমাদের বিগত দিনের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অনেকে যুক্ত হয়েছেন, যদি সম্ভব হয় আপনাদের কাঙ্ক্ষিত যে বন্ধুবান্ধব আছে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে যদি আপনারা পেজ লাইভটি শেয়ার করে দেন তাহলে তাদেরও উপকার হবে। তা আমরা প্রথমত যাই দ্বিতীয় পেজে। বিজিএস ইপ কি? আসলে বিজিএস ইপ নিয়ে কিন্তু আমাদের মূলত কাজগুলো শুরু করা লাগে এবং বিজিএস ইপ দিয়ে শুরু করা লাগে। বিজিএস ইপ বলতে র্যাম, ইএমএমসি, ইএমসিপি এবং ইউএফএস এই চারটা সমন্বয়ে কিন্তু বিজিএস ইপ তৈরি হয় বা বিজিএস ইপগুলো গঠন হয়। এখানে বিজিএস ইপের যে কারণগুলো আমি কেন বলছি, যে আপনি যদি বিজিএ সম্পর্কে যদি সঠিকভাবে না জানেন, বিজিএ সম্পর্কে যদি আপনার অজানা থাকে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। শীত অনেক বেশি পড়ছে তো যার জন্য একটু মোটা সোয়েটার পরা হয়েছে। এখন এখানে দেখুন যে আমি চারটা আইসির নাম আপনাদের সামনে এখানে শো করিয়েছি। র্যামের কাজ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা হলো টেম্পোরারি মেমোরি বলা হয়। একটু স্ক্রিনে খেয়াল করবেন যে আমার কথার সাথে সাথে স্ক্রিনের কথা লেখাগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন বা এখান থেকে আপনারা তথ্যগুলো একটু কালেক্ট করে রাখবেন, পরবর্তীতে আপনাদের উপকার আসবে আর কি। এখানে দেখুন যে র্যাম অর্থাৎ টেম্পোরারি মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। টেম্পোরারি বলতে এটা ফাইল যখন ফোনটা অন হবে, অন হওয়ার পরে এখানে যে ফাইলগুলো অ্যাটাচ থাকবে সেগুলো থাকবে এবং চলবে, যতক্ষণ চলবে ততক্ষণ ওইটার উপরে ফাইলগুলো স্টেবল থাকবে। যেই ফোনটা সুইচ অফ হবে, ফোনটা বন্ধ হয়ে যাবে, দিয়ে আবার রিবুট নেবে, তখন আর ওই র্যামে ফাইল থাকবে না, তখন ও কি করবে, নতুন করে আবার তথ্য কালেক্ট করার চেষ্টা করবে। এটাকে বলা হয় টেম্পোরারি মেমোরি। এরপরে বলা হচ্ছে যে ইএমএমসি। ইএমএমসি বলতে স্টোরেজ। আপনার ফোনে ধরেন ডাটা আছে, ছবি আছে, তারপর ফোন নাম্বার আছে, তারপর মেসেজ আছে, এরপরে বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এইগুলো কোথায় জমা থাকে? এইগুলো এই স্টোরেজের ভিতরে জমা থাকে। এবং ইএমসিপি। ইএমসিপি বলতে র্যাম এবং ইএমএমসি দুইটা একসাথে একটা মেমোরির ভিতরে বিল্ড করা থাকে, এটাকে বলা হয় ইএমএমসিপি। ইএমসিপি ইএমসিপি সম্পর্কে আমরা কিন্তু ধারণা পেয়ে গেলাম। এখানে এই দুইটার কেন কথা, ইএমসিপিটা এত এখনকার সময়ে এখনকার সেটে যে 3 আইসি আছে এই 3 আইসিতে কিন্তু আলাদা আলাদা দেওয়া থাকে, মানে র্যাম আলাদা এবং ইএমএমসি আলাদা। এটাকে দেখতে কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং সর্বশেষ আমরা জানবো ইউএফএস সম্পর্কে। ইউএফএসটা বলতে যে ওই যে আপনার আগে যেটা বললাম যে ইএমএমসি আর ইএমএমসিপি এই দুইটা একসাথে যেটার ভিতরে থাকবে সেটা ইউএফএসও হতে পারে, আবার আলাদা আলাদাও ইউএফএস র্যাম হতে পারে। এটা হচ্ছে বিষয়। ইউএফএস এর কাজ কি? ইউএফএস হচ্ছে অনেক হাই স্পিড মেমোরি, যেটা আপনার ফোনকে যখন অন করবে সে খুব দ্রুত অন করাবে। তারপর আপনি ধরেন একটা ভিডিও এডিট করবেন, ইউএফএস চিপস যদি হয় তাহলে সেটা খুব দ্রুত অ্যাক্সেস দিবে। যেমন আপনি যদি আইফোনে ভিডিও এডিট করতে যান তাহলে আইফোনের হিসাবটা এরকম যে আইফোনের র্যামটা কিন্তু প্রসেসরের ঠিক ওপরে থাকে।
যে যত কানেকশন কাছে দিতে পারবে তার স্পিড তত বেশি। এটা অনেকে ভাবে, অনেকে ভাবে না, বা অনেকে বিশ্বাস করে, করে না। তা আমি এই জন্যই বলছি যে যেমন আপনাকে একটা অ্যান্ড্রয়েড ফোনের কথা বলি, সব থেকে কমন একটা অ্যান্ড্রয়েড ফোনের নাম হলো ডাবল চিপ আছে, এরকম একটা নাম আপনারা সাজেস্ট করেন, আমি সেটা সম্পর্কে বোঝাচ্ছি। যে এরকম যে র্যাম এবং সিপিইউ একসাথে উপর আছে, এরকম একটা ফোনের মডেল বলেন। আর ইউএফএস হলো যে প্রত্যেকটা ফোনেই এখনকার আপডেট ফোনগুলোই আছে। আর আর এই ইউএফএস চিপের কথা এই জন্য বললাম যে যাক অনেকে কমেন্ট করছেন, হ্যাঁ কমেন্ট দেখা যাচ্ছে, আচ্ছা যাক সমস্যা নেই, আমি বলছি যে পুরাতন একটা মডেলের কথা বলে যেটা যেন সবাই চিনেন, সেটা হলো যে পোকো X3 প্রো। পোকো X3 প্রোতে দেখবেন যে সিপিইউর ওপরে যে আইসিটা থাকে এরকম বসানো থাকে, এটাকে বলা হয় র্যাম। এবং পাশে যে আইসিটা থাকে, এই আইসিটা দেখতে এমন হবে, ধরেন এটা হচ্ছে যে সিপিইউর ওপরে যেটা। একটু ভালোভাবে দেখানোর জন্য আমি আরেকটু ভালোভাবে দেখাই। এই যে নিশ্চয় দেখছেন, এটা হলো যে একটা প্রসেসর, পোকো X3 প্রোর প্রসেসর। দেখুন এই সিপিইউটার উপরে আবার কিন্তু বল আছে, এই বলের ওপরে যে আইসিটা বসে এটাকে বলা হয় র্যাম। এবং আর পাশে যেটা থাকে এইরকম একটা আইসি থাকে, পাশে এইরকম একটা আইসি থাকে, এটাকে বলা হয় রম। এই রমটা হচ্ছে যে এইটা হচ্ছে যে পোকো X3 প্রোর ইউএফএস বলা হয়, ইউএফএস রম। তা এইটার এই যে সিপিইউর ওপরে যে র্যামটা থাকে, এই র্যামটা এইখানে রাখার কারণ কি, যে প্রসেসরটাকে দ্রুত গতিতে কাজ করার জন্য। যখন প্রসেসরকে কমান্ড করা হবে তাকে বলা হবে যে তুমি কাজ করো, সরি ক্যামেরাটা একটু যাক, একটা পর্বে ছিলাম, আসলে ক্যামেরাটা খুলে যাচ্ছে তো, যার জন্য আবার একটু ব্রেক হয়ে গেল। ধরুন যে আপনার এই সিপিইউটাকে, যে পোকো X3 প্রোর উপরে যে র্যামটা থাকে, এই র্যামটাকে গতিশীল করানোর জন্যই কিন্তু প্রসেসরের ঠিক মাথায় লাগানো থাকে। তাতে কি হয়, যখন প্রসেসর র্যামকে মানে কোনো একটা তথ্যের জন্য কমান্ড করবে, সাথে সাথে সে যেন রেসপন্স করে। আর যদি এটা পাশে থাকে তাহলে কিছু লেয়ারের মাধ্যমে একটা মিলি সেন্টিমিটার বা সামান্য কিছু দূরত্বে কিন্তু আইসিটা বসানো থাকে। তাই এর ভিতরে যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোর ভিতরে প্রবাহ হইতে যখন লেট হবে তখনই কিন্তু এই কমান্ডটা কিন্তু সে দ্রুত কাজ করাবে না। সেক্ষেত্রে আমরা দেখেছি কি, আমরা যে হাই স্পিড অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে যদি কোনো সিপিইউ রিবালিং করতে যায়, এই সিপিইউর কাজ করে দেখেছি যে তার ভিতরে যে আলাদা আলাদা যদি র্যাম থাকে তার ভিতরে লেয়ারগুলো অনেক সময় কেটে যায়। এবং টপিকস অন্যদিকে চলে গেল, যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, যদি যে সিপিইউর মাথায় র্যাম থাকবে সেটা যদি কমান্ড করা হয় তাহলে খুব দ্রুত কাজ করে। কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখা যায় যে যেটার সিপিইউ এবং র্যাম একসাথে অ্যাটাচ নাই, সেটা পাশাপাশি আছে, সেগুলো কিছু সময় লেট করে, সেক্ষেত্রে ফোনটা ওভারহিটিং হতে পারে। আর যে প্রসেসর সবথেকে বেশি শক্তিশালী সেই প্রসেসর সবথেকে বেশি হিট হয়। এটা অনেকে জানে কি না জানি না, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমি বারবার আইফোনের কথা কেন বলছি, যে আমি কম্পেয়ার করে দেখেছি, যখন আমরা আইফোনে একটা সেট ভিডিও এডিটিং করে দেখেছি, সেটা যত দ্রুত না কাজ করে তার থেকে বেশি দ্রুত মানে বেশি দূরত্ব যদি কাজ করতে হয় আইফোনই পারফেক্ট। এ কিন্তু OnePlus, তারপরে অ্যান্ড্রয়েডের যেসব হাই সিকিউরিটির ফোনগুলো আছে বা হাই স্পিডের ফোনগুলো আছে, ওইগুলোতে যদি আমরা সফটওয়্যারের কাজ করে দেখেছি, কাজটা একটু স্লো হয়, হ্যাং করে। অনেক সময় যদি 4K ভিডিও হয়, 4K ভিডিওগুলো এডিটিং করতে গিয়ে দেরি হয়। কারণ হলো যে ওইটার যে ইউএফএস সিস্টেম আছে, ইউএফএস সিস্টেমটা আছে যে পাশাপাশি বসানো। আর আইফোনের কথা বলছি কেন, যে সিপিইউর উপরে র্যাম বসানো আছে, তখন এই সিপিইউ যখন কমান্ড করছে তখন দ্রুত র্যাম থেকে সে সংযোগটা নিয়ে নেছে এবং দ্রুত সে কাজ করার চেষ্টা করছে। আর আইফোন কিন্তু এমনিতে হিটিং ইস্যুটাও আছে,
যেহেতু প্রসেসরটা অনেক হাই সিকিউরিটি এবং অনেক ফাস্ট কাজ করে, সেই হিসাব করে এটা হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে টেনশনের কিছু না, এটা সমস্যা হয় না। ক্যামেরাটা বারবার খুলে যাচ্ছে। এটা তো যাই হোক, শুরু করা যাক। আসলে টপিকস বারবার হারিয়ে ফেলছি, মানে এই ক্যামেরাটা বারবার খুলে যাচ্ছে, নাট থেকে লুজ হয়ে নিচে নেমে পড়ছে। তাই যাই হোক, যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কিন্তু আজকে শুরু করেছি। আমরা পরবর্তী স্টেপে যাই। আমরা এখান থেকে দেখব যে র্যাম কেন টেম্পোরারি মেমোরি বলা হয়। র্যাম হলো ভোল্টেইল মেমোরি। ভোল্টেইল মানে পাওয়ার থাকলে ডাটা থাকে, পাওয়ার চলে গেলে ডাটার সাথে সাথে মুছে যায়, এই জন্যই র্যাম টেম্পোরারি মেমোরি বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই টপিকস নিয়ে কিছুক্ষণ আগে কিন্তু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। অর্থাৎ এইটার ভিতরে যখন ফাইলটা আসে তখন সেই র্যাম কিন্তু রানিং থাকে এবং ফোন রানিং থাকে। রানিং অবস্থায় যা কিছু দিবেন ওই র্যামের ভিতরে জমা হবে। যখনই ফোনটা রিবুট নেবে, রিবুট নিলে কিন্তু ওই ফাইলটা মুছে যাবে। আমরা অনেক সময় দেখি কি, যখন ফোন হ্যাং করে, ফোনে কাজ করতে সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা, যেরকম ফোনে টাচে কাজ করে না। অনেকের ফোনে দেখবেন যে ডিসপ্লে লাগানোর পরে ফোনটা টাচে কাজ করছে না, হ্যাং মতন করছে ফোন। কিন্তু যদি ওই সুইচ বা মানে প্লাস মাইনাস এবং পাওয়ার সেপে ধরে যদি রিবুট করা হয়, তাহলে রিবুট নিয়ে আবার অন হওয়ার পরে কিন্তু স্বাভাবিক হয়ে যায়। এটা কারণ হলো যে এই যে র্যাম যেটার কথা বলা হচ্ছে, এই মেমোরিতে যে তথ্যগুলো ছিল, এই তথ্যগুলো নতুন করে আবার রিফ্রেশ হয়ে যখন অন হচ্ছে তখন কিন্তু আবার সে কাজ করছে। তা যাই হোক, এটা হচ্ছে যে আমরা পরবর্তীতে আরও ডিটেলসভাবে জানাবো। এখন আমরা জানবো কি ইএমএমসি স্টোরেজ কি এবং এটার কাজ কি। ইএমএমসি স্টোরেজ বলতে এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড বলা হয়। এটি মোবাইলের পার্মানেন্ট বা ফিক্সড স্টোরেজ। ফোন বন্ধ হলেও ইএমএমসি ডাটা থাকে। ইএমএমসি বলতে এখানে আপনার বলা হচ্ছে যে দুইটাই একসাথে কাজ করে, র্যাম এবং রোম দুইটা একসাথে ইনবিল্ট থাকে। আমরা যে ওল্ড যে ফোনগুলো পেয়েছি বা ওল্ড মেমোরিগুলো আছে, আমরা সেইখানে একটা সিম্বল আপনাদের দেখাই যে এটা দেখতে কেমন হবে সেটা আগে দেখুন। যে একটু খেয়াল করুন, এখানে দেখুন যে এইটা হলো র্যাম এবং রোমের সমন্বয় কিন্তু ইএমএমসি। এইটাতে আপনি যদি বলেন যে সফটওয়্যারও আছে, আবার এটাতে যদি বলেন যে আপনার ফোনের যে ছবি, নাম্বার, ডাটা, এইগুলো কিন্তু এই র্যামের ভিতরে পেয়ে যাবেন। এটা হচ্ছে যে BGA 221 বলা হচ্ছে, BGA 221। আবার এইটার আপডেট ভার্সন, ইএমএমসির আপডেট ভার্সন এটা দেখুন BGA 254। একটু স্ক্রিনে খেয়াল করুন ভালো করে যে বুঝতে পারছেন কিনা। এইটা হলো BGA 254। এইটা হচ্ছে যে এই যে উপরে যে বলগুলো থাকে, এই বলগুলো যে কয়টা আছে এটা গুণে 254 বলই আছে, যার জন্য একে BGA 254 বলা হচ্ছে। একদম খুব সহজে কিন্তু মাথায় নিতে পারবেন। তো এখন ইএমএমসিতে কি কি থাকে। ইএমএমসিতে আমরা স্ক্রিনে দেখি যে অ্যান্ড্রয়েড আইওস যেটা বলি, এই আইওস এখানে হচ্ছে এই এই হচ্ছে আইসিটার ভিতরে থাকে। তারপর বুট লোডার ফাইলটা থাকে। তারপরে সিস্টেম অ্যান্ড ভেন্ডর। সিস্টেম অ্যান্ড ভেন্ডর এটা তো একটা জায়গা খায়। অনেকে দেখবেন যে অনেক সময় সিস্টেম প্রায় 5 GB 6 GB পর্যন্ত দেখা যায়। এইটা কোথায় থাকবে, এটার জন্য কিন্তু একটা স্টোরেজ থাকা লাগে, সেটা কিন্তু এর ভিতরে থাকে। তারপর ইউজার ডাটা, 100 GB পর্যন্ত দেখা যায়। কারণ একটা ফোনের হচ্ছে যে 32 GB 64 GB 128 GB পর্যন্ত থাকে। তো সেখানে যখন ইউজার ডাটা বলা হচ্ছে যে আপনি যে পরিমাণ ডাটা ওই ফোনে রাখবেন সেইটাকে বলা হচ্ছে ইউজার ডাটা, ইউজারের ডাটা। এই ডাটাটা এই ইএমএমসির ভিতরে কিন্তু একসাথে রাখে। তারপর অ্যাপস আর আইএমইআই এনভি ডাটার কিছু কিছু অংশ। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো অনেক আইডেন্টিফাই করার পরে কিন্তু আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা এখান থেকে একটু প্লেব্যাক করার চেষ্টা করবেন যে দেখার এবং বোঝার। যদি আপনাদের কোনো অসুবিধা হয়, বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী তথ্যগুলো দেওয়ার। আমাদের লাইভগুলো দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এবং এই পেজেও পাবেন। এই পেজে একটা লাইভ
আপনার 1 মাস পর্যন্ত থাকবে, আজকে থেকে 1 মাস পর্যন্ত থাকবে এবং 1 মাস পর অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। তা যাই হোক, আমরা এই ভিডিওটা আমরা রেকর্ড করে, আমার তো কম্পিউটার স্ক্রিনে এটা রেকর্ড হয় এবং আমরা এটা একদম এইচডি প্রিন্ট আপনার ইউটিউব চ্যানেলে এটা আপলোড করে রাখি, আপনারা সেখান থেকে একটু কালেক্ট করে নিতে পারবেন এবং দেখতে পারবেন। আমরা পরবর্তীতে যাব যে ইএমসিপি কি। ইএমসিপি এমন একটি চিপ, যে চিপ বা আইসির ভিতরে একই সাথে অস্থায়ী মেমোরি, র্যাম এবং স্থায়ী মেমোরি ইএমএমসি থাকে। আমি কিন্তু আগেও এই তথ্যটা আপনাদেরকে দিয়েছি এবং আবারও দিচ্ছি। ইএমসিপি এমন একটি চিপ, যে চিপ বা আইসির ভিতরে একই সাথে অস্থায়ী মেমোরি, র্যাম এবং স্থায়ী মেমোরি ইএমএমসি থাকে। ইএমএমসির কাজ কি? ইএমএমসির কাজ হলো অ্যান্ড্রয়েড ওএস সংরক্ষণ করা, বুট লোডার ধরে রাখা, অ্যাপস ডাটা এটাও ধরে রাখা, ওই যে ইউজারের মতনই আর কি। ফোন বন্ধ হলেও ডাটা ধরে রাখে, এটা পার্মানেন্ট মেমোরি বলা হয়, এটাকে পার্মানেন্ট মেমোরি বলা হয়। পার্মানেন্ট বলতে যখন বন্ধ করলেন, যাই করলেন, আপনি আপনার তথ্যগুলো পেয়ে যাবেন। এবং র্যামের কাজ কি? র্যামের কাজ হচ্ছে অ্যাপকে রান করা, যে ফোনের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোকে রান করার জন্য কিন্তু এই র্যাম সচল হয় এবং র্যাম কন্টিনিউ করে। ওএস এর অ্যাক্টিভ প্রসেস চালানো, ওএস বলতে ওএস অ্যান্ড্রয়েড ওএস যেটা হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেম আছে, এইটা চালাই হলো র্যাম। এবং সিপিইউ কাজ করার জায়গা দেয়। সিপিইউ যখন কাজ করে, সিপিইউ যখন প্রসার হতে চায়, সিপিইউতে যখন কোনো কিছু কমান্ড করা হয়, সে তখন স্পেস নিয়ে যখন লোড নেয়, তখন কিন্তু র্যাম তাকে হেল্প করে। এটা টেম্পোরারি হয়, এটা যখন তাকে কমান্ড করা হয় তখন সে জায়গা দেয়, যখন ফোনটা রিবুট দেওয়া হয়, ফোনটা বন্ধ করা হয়, তখন নতুন করে আবার সে রিফ্রেশ হয়ে খালি করে দেয়, দিয়ে আবার শুরু করে। আমরা পরবর্তী জানবো ইউএফএস সম্পর্কে। ইউএফএস বলতে ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ, এমন একটি চিপ, এটাকে মোবাইলের হাই স্পিড পার্মানেন্ট স্টোরেজ বলা হয়। আমি একটু আগে কিন্তু আপনাদের এই তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম। ইউএফএস হলো বর্তমান যুগে সবথেকে দামি চিপ বলা হয়, যে চিপটা যখন আপনি কোনো ফোন ব্যবহার করছেন এবং ফোনটা হাই স্পিডলি ব্যবহার করতে চাচ্ছেন, ফোন অফ করেছেন, রিবুট দিয়েছেন, মাত্র 3 সেকেন্ডের মাথায় অন হয়ে যাচ্ছে। কারণ কি? এটা হলো যে আগের যে নর্মাল যে চিপ ছিল ইএমএমসি, এটা কিন্তু না, এখন হচ্ছে ইউএফএস এর যুগ। ইউএফএসকে কনফিগার করার জন্য আমাদের ইজিজেটাক প্লাসে সম্ভব না। ইজিজেটাক প্লাসে জাস্ট আপনি রিড এবং রাইট করতে পারবেন, আর বেশি কিছু করতে পারবেন না। কিন্তু এটা যদি আপনি F64 করেন, তাহলে এটার আরও কিছু তথ্য, আরও কিছু কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন। ইউএফএস রিপ্রোগ্রামিংয়ের জন্য যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে F64 ব্যবহার করতে হবে। তবে আরপিএমবি রিড করা এবং রাইট করার কোনো অপশন এখনও তারা অ্যাড করেনি। আর ইজিজেটাক প্লাসে ইএমএমসির A to Z আমরা সব কাজ করতে পারি, যেমন আরপিএমবি রিড করতে পারি, রাইট করতে পারি। এরপরে আমরা যদি মনে করি যে ইএমএমসির যে কি বলে, ইএমএমসির যে ফাইল আছে, যেটা হচ্ছে যে ডাটা ফাইল, যেটা হচ্ছে যে আপনার ওই যে প্রোডাক্ট নেম, আপনি যখন আরপিএমবি ক্লিন করতে চাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই সেই ফাইলটা দিয়ে রাইট করা লাগে। আমরা যদি একটা সফটওয়্যার থেকে দেখে নেই, ওহো, এই দেখুন এখানে আমি কিন্তু অনেকগুলো ফাইল এখানে দেখাচ্ছি, এটাকে বলা হয় ইএমএমসি এফিপিউ ফাইল। এই এফিপিউ ফাইলটা হলো যে আপনি ধরেন একটা আইসি কনফিগার করবেন, কনফিগার করার জন্য কিন্তু তার যে মূল যে সফটওয়্যারটা আছে, প্রত্যেকটা আইসি কিন্তু একটা সফটওয়্যারের সমন্বয়ে চলে। আপনাকে যখন কাজ করতে হবে, তখন ফার্স্ট স্টেপে কাজ করতে হবে কি আরপিএমবি ক্লিন করতে হবে। যদি আপনি আরপিএমবি ক্লিন করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই যে এফএফইউগুলো আছে, এই এফএফইউগুলো কিন্তু নতুন করে রাইট করতে হবে। এবং এই এফএফইউগুলো যদি আপনি পেইড কোনো ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড না করেন, নির্ভরযোগ্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড না করেন, তাহলে কিন্তু আপনার ওই ইএমএমসির যে এফএফইউ আছে, এফএফইউর হচ্ছে কনফিগার হবে না। তা আমরা এফএফইউটা কি সেই সম্পর্কে একটু ধারণা দিব। একটা আইসি কানেক্ট করব, ইএমএমসি যে আইসি আছে এটা কানেক্ট করব। একটু লাইনে থাকুন। আমরা নর্মালি যে আইসি কানেক্ট করার যে প্রসেসগুলো আছে, আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি।
যে জন্য এখন নর্মালি আর ওইটা দেখাচ্ছি না, আমরা জাস্ট আইসিটা কানেক্ট করে যে স্ক্রিনে যে ইন্টারফেস আছে এই সম্পর্কে তথ্য দেব। আমাদের উদ্দেশ্য হলো যে আপনারা একটা দক্ষ টেকনিশিয়ান হয়ে ওঠেন। অনেকে মনে করে যে ফ্রিতে কোনো কিছুই সম্ভব না, তা আমি মনে করি যে ফ্রিতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আপনারা যদি নিতে পারেন। আর আমার কাজ যদি আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা রিপিট করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মানে ওইটা সুন্দর করে আবার বুঝিয়ে দেওয়ার। যেহেতু আমার কোনো উদ্দেশ্য নাই যে আপনাদেরকে কোনো অংশে কোনো যতটুকুন বলবো ততটুকুনই দেওয়ার চেষ্টা করব, এবং এর ভিতরে যেন কোনোটা কমতি না থাকে। দেখুন এইটা কানেক্ট করার পরে আমরা কিন্তু কয়েকটা অপশন পেয়েছি। যেমন ফার্স্ট স্টেপে পেয়েছিলাম কি, যে এখানে আইসি রিড করার পরে আইসি ইরেজ হচ্ছে কেন, এখানে আইসি রিড করার পর প্রথম একটা অপশন পেয়েছি যে এটা ডেসক্রিপশন। এটা কি, এটা কি ধরনের আইসি, এর কাজ কি, এর নাম কি, এর বংশ পরিচয় কি, এটা ধারণ ক্ষমতা কত, এটা ইএমএমসি না ইউএফএস, এটা কিন্তু প্রথমে আপনাকে জানতে হবে। আপনি ধরেন একটা আইসি কানেক্ট করছেন কিন্তু আপনি আইসি সম্পর্কে সঠিকভাবে তথ্য নিতে পারছেন না বা জানেন না, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কন্টিনিউ করতে পারবেন না। তা সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আইসিটা কানেক্ট করার পরে আইসি যে ইন্টারফেস আছে এটা সম্পর্কে বুঝতে হবে। এখানে দেখুন একটা তথ্য এখানে এসেছে যে HCG8A4, এটা মার্ক করে দেই। যেহেতু আমি এটা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিউতে অসুবিধা হচ্ছে, ফোনটা আপনারা রোটেট করে নিন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে ভিউটা দেখতে পারবেন। এটা হলো যে ইএমএমসি যে এমএমসি যে আইসি আছে এটার ভার্সন কত সেটা আমরা একটু দেখে নেই। এখানে দেখুন যে এখানে লেখা আছে যে 5.1 এমএমসি 5.1 ভার্সনের আইসি। এর পরের ভার্সন হলো যে ইউএফএস ভার্সন। তাহলে আমি কিন্তু আপনাদের হচ্ছে ইউএফএসের যে ভার্সন আছে সেটাও কিন্তু এখানে অলরেডি দেখিয়েছি যে ইউএফএস 2.1 থেকে শুরু হয়। ইউএফএস ভার্সন আমরা 2.1 থেকে শুরু করি। ইউএফএস এর কাজ কি, ইউএফএস অনেক হাই স্পিড মেমোরি এর কাজ করে। হাই স্পিড মেমোরির কাজ আশা করি বুঝতে পেরেছেন। যখন আমরা ফোনে গেম খেলি, যখন আমরা ফোনে এডিট করি, যখন ফোনে আমরা দ্রুত স্ক্রলিং করি, তখন কিন্তু এই ইউএফএস চিপটা খুব ভালো কাজ করে। আর ইএমএমসি হলে ফোনটা ল্যাগ দেবে, ফোনটা হ্যাং করবে। তাই যাই হোক, ইউএফএস এর ভার্সন কিন্তু আমরা জানতে পারলাম যে ইউএফএস 2.1, 3.0, ইউএফএস 3.1, ইউএফএস 4.0, এগুলো কিন্তু কত সেকেন্ডে চলে এটা হলো দেখুন যে 1200 এমবি পার সেকেন্ডে সে ট্রান্সফার করতে পারে। 1200 মেগাবাইট মানে 1 জিবির অনেক বেশি, 1 জিবির থেকে 200 মেগাবাইট বেশি। 1024 মেগাবাইটে কিন্তু 1 জিবি হয়, তা সেক্ষেত্রে কিন্তু 200 অনেক বেশি। তারপরে দেখুন যে 2900 এমবি 2900 এমবি এইটা পার সেকেন্ডে সে ট্রান্সফার করছে। তারপর এটা ভার্সন কত, 3.0। এরপর আমরা জানবো যে 3000 প্লাস মেগাবাইট পার সেকেন্ডে সে ট্রান্সফার করছে, এটার ভার্সন হবে 3.1। এখানে ইউএফএসটা এতটাই ফাস্ট যে আপনার পূর্বের যে ইএমএমসি আছে এটা তার সাথে পারবে না। কেননা দেখেন এখানে পার সেকেন্ডে 4200 মেগাবাইট পার সেকেন্ডে সে ট্রান্সফার করছে। হিসাব করে দেখেন যে একটা 32 জিবি মেমোরি আমরা যখন লোড করতে যাই বা 8 জিবি বা 4 জিবি আমরা যখন লোড করতে যাই তখন কতটা সময় লাগে। ও পার সেকেন্ডে ট্রান্সফার করে কত, 8 এমবি, 10 এমবি, 12 এমবি, 20 এমবি, 30 এমবি সর্বোচ্চ। কিন্তু এখানে এই মেমোরিটা পার সেকেন্ডে 4200 মেগাবাইট ট্রান্সফার করছে। হিসাব করে দেখেছেন কতটা শক্তিশালী। তা মোটামুটি ইউএফএস হলো বর্তমান সময়ের একটা শক্তিশালী আইসি, এটা প্রত্যেকটা ফোনে ব্যবহার করা হয়। তা আমরা যখন এই আইসিটা কানেক্ট করেছি, কানেক্ট করার পর কিন্তু এই টোটাল ইন্টারফেস কিন্তু আমরা দেখতে পেলাম। মোটামুটি আমরা ইএমএমসির যে এসকে হাইনেক্সের আছে, এই আইসিটার নাম কি, এসকে হাইনেক্স, তারপরে এটার ভার্সন কত, যে HCG8A4, আপনাকে এই নামটা সম্পর্কে জানতে হবে। যখন আপনি ধরেন এই যে ইউএফএস আইসি কিন্তু চেঞ্জ করা যায় এবং এটা পসিবল, আমরা কাজ করি। যখন আমরা কোনো ফোনে
এই যে ইউএফএসটা চেঞ্জ করতে যায়, এটা তো ইএমএমসি, কিন্তু ইউএফএস এর কথা কেন বলছি যে ইউএফএস অনেকে মনে করে চেঞ্জ করা যায় না। ইএমএমসি যেমন চেঞ্জ করা যায়, ইউএফএস এ তেমন চেঞ্জ করা যায়। সেক্ষেত্রে কি হবে যে আপনাকে অবশ্যই এই নাম্বারটা মিলাতে হবে, এই নাম্বার এই ভার্সনটা মিলাতে হবে। ভার্সনটা মিলিয়ে ফরম্যাট করে আপনি কনফিগার করলেই মোটামুটি ফোন অন করা পসিবল। তারপরে আপনাকে জানতে হবে যে আমি বলছিলাম কি আরপিএমবির কথা, আরপিএমবি থেকে কিন্তু এত দূর পর্যন্ত চলে গেছি। রেসপন্স কিন্তু নট ক্লিন বলছে। আরপিএমবিতে দেখুন এখানে কাউন্টার আছে 312760। এই আরপিএমবি কোডটা মূলত প্রসেসরের সাথে এটা ইনবিল্ড করা থাকে। অনেক সময় অনেক ফোনে এই আরপিএমবি সেম না মেলার কারণে কিন্তু ফোন রান করে না। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে একটা ইউএফএস চেঞ্জ করবেন বা ইএমএমসি চেঞ্জ করবেন, তাহলে সম্ভব হলে এই আরপিএমপিটা ক্লিন করতে হবে। এই আরপিএমপি ক্লিন করার জন্য আমার যে ডেস্কটপে যে ফাইলগুলো ছিল, আমি কিন্তু আপনাদেরকে এই ফাইলগুলোর কথাই বলছি, যে এটা হলো যে আরপিএমপি ক্লিন করার জন্য প্রত্যেকটা আইসির মডেল অনুযায়ী এপিপিউ ফাইল। এই এপিপিউ ফাইলটা আপনারা আমি চিনি কিভাবে, এটা দেখুন যে এটা দেখুন KM RA600114A B614। প্রত্যেকটা আইসির উপরে যে কোডগুলো থাকে এই কোড অনুযায়ী কিন্তু এই নাম্বারটা এখানে থাকে। আপনি যখন এটা ইজিজেটেক প্লাসের যে টুলস আছে, ক্লাসিক টুলস আছে, ওই টুলসের মাধ্যমে কিন্তু এই এফএফইউগুলো রাইট করতে পারবেন। যখন এটা আমরা এফএফইউ রাইট করব, তখনই কী হবে যে এই আরপিএমবি যেটা আছে, যে রেসপন্স আছে কাউন্টার কোড, এই কাউন্টার কোড তখন 0 হয়ে যাবে। তখন যে কোনো ফোনে যে কোনো আইসি মানে ওই ফোন অনুযায়ী এই র্যামটা বা ইএমএমসিটা লাগালে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখুন যে এই আইসিটা লাগানোর পরে আমরা এখানে একটা ইস্যু দেখতে পেয়েছি। এখানে বলছে যে ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড। হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড মানে বোঝেন, যখন একটা ফোনের স্ক্রিনে লোগো হ্যাং থাকবে, আপনি 1000 বার ফ্ল্যাশ করার পরও কিন্তু লোগো হ্যাং কাটছে না, তখন আপনাকে করণীয় হবে যে আপনাকে জানতে হবে যে কেন এটা হচ্ছে না। তখন এই আইসিটা উঠিয়ে সফটওয়্যার ডিভাইসে লাগিয়ে এখানে ইএমএমসির রিপোর্ট যেটা সেটা চেক করতে হবে। তো এটার জন্য আমরা যখন নর্মাল এখানে কানেক্ট করেছি তখনই কিন্তু দেখতে পেয়েছি। অনেক সময় এখান থেকে দেখা যায় না, তখন আমরা কি করি যে আমরা এই ইএমএমসি সেটিংসে ক্লিক করি, করার পর এখান থেকে যে স্মার্ট রিপোর্ট আছে এই রিপোর্টে ক্লিক করি। এই রিপোর্টে ক্লিক করলেও কিন্তু এই যে তথ্যটা ডান বক্সে দেখা যাচ্ছে, এই যে এই তথ্যটা ডান বক্সে দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমরা দেখতে পাবো। মোটামুটি আপনারা কিন্তু অনেক তথ্য জানতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। আসলে ইজিজেটেক প্লাসের অপশনের শেষ নাই। আমরা যদি মনে করি যে এটা সম্পর্কে কথা বলবো, তাহলে মোটামুটি 2-4 দিন কথা বলা যাবে, কোনো সমস্যা নাই। মানে এটার অপশন জানতে 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 মানে শেষ হয়ে যাবেন, তাও শেষ হবে না। মানে আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু এদের যে অপশন আছে, ফাংশন শেষ হবে না। কিন্তু আমাদের এত ফাংশন প্রয়োজন নেই। আমাদের মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্সের জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করলে মোটামুটি আমাদের কাজগুলো সম্পন্ন হবে ইনশাল্লাহ। তা আমরা এখন এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা দেখলাম সেটা হলো যে ওয়ার্নিং হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড। তাহলে আমরা এখন এখানে কি করতে পারি? আমরা কি করব যে এটাকে যদি রিপার্টিশন করতে পারি তাহলে কিন্তু এটা ডান হবে। তো রিপার্টিশনের জন্য আমি আপনাদের যেটা বললাম যে ক্লাসিক টুলস ওপেন করে সেখান থেকে এটার যে ইএমএমসি ফাইল আছে, যে এফএপি ফাইল আছে, ওই ফাইলটা এখানে রাইট করলে তখন এই ওয়ার্নিংটা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস এখানে কাউন্টারটা 0 হয়ে যাবে। মূলত চাইনিজরা আমাদের থেকে যে নষ্ট র্যাম নেয়, তারা নষ্ট র্যাম নিয়ে কী করবে? নষ্ট র্যাম নিয়ে কী করবে যে এই আইসির ভিতরে যে সফটওয়্যারটা আছে রিপ্রোগ্রামিং করে দেবে, প্রোগ্রামটা ফেলে দেবে, দিয়ে নতুন করে তারা আবার এখানে প্রোগ্রাম করে দেবে। এটা হচ্ছে বিষয়। একটা আইসির কোনো ক্ষয় নেই, আইসি কখনো ক্ষয় হয় না। তাহলে সমস্যা কি হয় যে আইসিটার যে ফাইলটা আছে এই ফাইলের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এই ফাইলের ভিতরে অনেকগুলো ফাংশন আছে, ফাংশনগুলো কোনো একটা ফাংশন করাপ্টেড হয়ে যায়, তখনই কিন্তু এই আইসিটার প্রপারভাবে কাজ করে না। তখন বলা হয়েছে হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড। তখন আমরা কি করি? ইজিজেটেক প্লাস দিয়ে আমরা এখান থেকে ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট করি, এখানে ফ্যাক্টরি ফরম্যাট অথবা ফ্যাক্টরি রিসেট যে কোনো একটা করার পর যদি আপনার স্যামসাংয়ের আইসি হয় তাহলে এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, যদি স্কাই হাইনেক্স হয়
তাহলে এখান থেকে ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট করবেন। করার পরে যদি এটা ক্লিয়ার না হয় তখন আপনাকে এফএফইউ ফাইল দিয়ে এটা মানে রিপেয়ার করতে হবে। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি আমরা তথ্য জানতে পারলাম। এবার আমরা জানবো কি এটার যে জিপিটি পার্টিশন কি। জিপিটি পার্টিশন হলো যে একটা হলো যে একটা স্ট্রাকচার, একটা গঠন, একটা মানে ভিত। যদি আপনার একটা বাড়ির ভিত থাকে এবং কলামগুলো তোলা থাকে, উপরে ছাদ দেওয়া থাকে, তাহলে ভিতরে সাজাতে কিন্তু সময় লাগে না। তো ঠিক তেমনই এই এই জিপিটি পার্টিশনগুলোও কিন্তু ঠিক তেমন। জিপিটি পার্টিশন হলো যে রুম 1, রুম 2 এবং রুম 3 দিয়ে কিন্তু তৈরি হয়। এটা হলো যে এক এক ফোনের ক্ষেত্রে এক এক রকম। আমি যে আইসিটা এখানে দেখাইছি এটা হলো যে এমটিকে ফোনের একটা আইসি। এমটিকে ফোনে সাধারণত যদি ইএমএমসি হয় তাহলে রুম 1, রুম 2, রুম 3 থাকবে। আর যদি ইউএফএস হয় তাহলে কি হবে যে সেখানে দেখো লুন 1, লুন 2, লুন 3, লুন 4, লুন 5, মানে লুনের 5টা অংশ থাকে, 5টা ভাগে থাকে। আমাদের কাছে আইসি আছে, আমরা ওটা কানেক্ট করে দেখাবো। সর্বপ্রথমে আপনি জানেন যে একটা ইএমএমসি কানেক্ট করার পরে আপনি কি কি দেখতে পাচ্ছেন। প্রথমে দেখলেন কি যে আরপিএমবি দেখলেন, তারপরে দেখলেন কি যে রেসপন্স কি নট ক্লিন, এরপরে ফাইলের যে ভার্সন, ওপর থেকে যে আইসিটার নাম, তার ভার্সন, তারপরে এইটা হচ্ছে যে কোন কোন ক্যাটাগরির 5.1 ভার্সন। আপনি যখন মনে করেন যে একটা ফোনের ইএমএমসি চেঞ্জ করবেন, যদি এই 5.1 যদি আপনার না মেলে, যদি আপনি কিন্তু 4.1 দেন, 4.2 দেন, তাহলে কিন্তু কাজ করবে না। আপনাকে এমএমসির যে 5.1 আছে এই ভার্সনের আইসি হওয়া লাগবে। এরপরে এটার কনফিগার কি আছে 0x38। 0x38 আমরা সাধারণত জানি এটা এমটিকের, যেহেতু আমি বিগত দিনে কাজ করেছি বা কাজ করি, যার জন্য আমার এই কনফিগারগুলো আর দেখা প্রয়োজন হয় না, কিন্তু এগুলো সম্পর্কে আমি অলরেডি জানি। এরপরে আপনাকে জানতে হবে যে এটার হচ্ছে রেপোর্টটা কি দেখাচ্ছে। যদি এখানে ভেরি ব্যাড দেখায় এবং এখানে ইউএল আর্জেন্ট দেখায়, তাহলে অবশ্যই এইটা আপনাকে ফিক্সড করা লাগবে। ভালো করে মাথায় নেন, যখন আপনি এই ইউএল যদি আর্জেন্ট দেখেন তাহলে এটা নিয়ে আর কন্টিনিউ করবেন না। অবশ্যই আগে এই আর্জেন্টটাকে ফিক্সড করবেন, তারপর ফাইল রাইট করবেন। তবে শর্ত হলো যে এটা র্যাম এবং সিপিইউ যদি কাজ করতে হয় তাহলে তার পূর্বে যে সিকিউরিটি ফাইলগুলো আছে, সিকিউরিটি ফাইলগুলো কপি করে নিতে হবে। তো সিকিউরিটি ফাইলগুলো কেমন দেখুন, এখানে প্রত্যেকটা ফাইল এফএসজি, এটা হচ্ছে যে গোলাপি কালার মানে পিঙ্ক কালার দিয়ে মার্ক করে দেওয়া আছে একটা। তারপরে কি স্টোর, এরপরে দেখুন ডিভি ইনফো, তারপরে এফএসজি, মডেম S1, মডেম S2, পারসিস্ট ব্যাক, তারপরে মডেম। এই ফাইলগুলো যদি আপনি কপি করে নিতে পারেন তাহলে আইএমইআই ইস্যু নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। ধরেন আপনি একটা সফটওয়্যার ফরম্যাট সে যে একটা সফটওয়্যারের কাজ করবেন, একটা আইসি আপনি ফরম্যাট করতেই পারেন, যেহেতু আপনার এখানে ইউএল আর্জেন্ট আছে। তাহলে যখন আপনি অনলাইন থেকে ফাইল নেবেন তাহলে আপনার ফোনে যে সিকিউরিটি আছে এই সিকিউরিটি তো অনলাইনে নাই। তাহলে আপনি যদি এই 6টা-7টা ফাইল এরকম মার্ক করে এখান থেকে যদি রিড অপশনে ক্লিক করতে পারেন, মানে রিড করে নিতে পারেন, এই যে রিড দেখা যাচ্ছে নিশ্চয়, এই ফাইলগুলো আপনি রিড করে রাখলেন। এরপরে আপনি ফাইল সব কিছু ডিলিট করে ফেললেন। ডিলিট করার পরে নতুন করে অনলাইন থেকে ডাম্প ফাইল নামিয়ে হোক বা ইঞ্জিনিয়ার ফাইল নামিয়ে হোক বা নর্মাল ফাইল নামিয়ে হোক, এটা কনফিগার করলেন। করার পরে তখন সর্বশেষ আপনি কি করবেন যে এখান থেকে ফাইল, এইখান থেকে এই যে ডাবল ক্লিক, এখানে ধরেন পারচেস ফাইল চেনাবেন, পারচেস ফাইলের উপর ডাবল ক্লিক করবেন, করে যে ফোল্ডারে আপনি এই ফাইলটা ব্যাকআপ রাখছেন সেখান থেকে চিনিয়ে ওপেন করে দেবেন। ধরেন আমি এখান থেকে ওপেন করে দিলাম, দেওয়ার পর এখান থেকে রাইট করে দেবো। রাইট করলেই কিন্তু ওই ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। আপনাকে জানতে হবে যে সিকিউরিটি ফাইলগুলো আছে কিনা। একটা আইসিতে আপনি যদি মনে করেন সিকিউরিটি ফাইলটা কপি করতে পারেন তাহলে মোটামুটি আপনি বেঁচে গেলেন। সিকিউরিটি ফাইল অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বারবার কেন বলছি যে সিকিউরিটি ফাইল নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়ে। সামান্য একটা পারসিস্ট ফাইল রিসেট করার পরে সেই ফোনটা লোগো হ্যাং হয়েছে, এই জীবনে আর কেউ সলভ করতে পারেনি। মোটোর যে ফোনগুলো আছে এই ফোনগুলো অধিকাংশ হ্যাঙ্গিং সমস্যা হচ্ছে এবং হয়। তা যাই হোক, আপনাকে অবশ্যই সিকিউরিটি ফাইল ব্যাকআপ নিয়ে তারপর ইরেজ করতে হবে। আপনি ধরেন একটা ফোনের পিন লক, এফআরপি লক বাইপাস করবেন, আনলক করবেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ফাইলটা আগে, যেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটা আগে ব্যাকআপ নেন, রিড করেন, করার পর সেটাকে ইরেজ করেন, ফরম্যাট করেন।
তাহলে দেখবেন যে আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। তা আমরা মোটামুটি ইএমএমসি সম্পর্কে জানলাম। এবার আপনাদেরকে আমি দেখাবো যে এটা হলো যে আমার ইএমএমসি সকেট, আর এটা হলো ইউএফএস সকেট। যেহেতু আমি আপনাদেরকে দেখালাম যে ইএমএমসি সম্পর্কে, এবার একটা ইউএফএস আইসি লাগিয়ে দেখাই। ইউএফএস আইসিটার ইন্টারফেসটা কেমন হবে। এটা কানেক্ট করলাম। আগে কি করব যে ক্লোজ করে নিয়ে নতুন করে আবার এখান থেকে ইউএফএস সকেট যেটা আছে এটা সিলেক্ট করব, করার পর কানেক্ট দেব। এখানে দেখুন যে যে বিষয়টা আপনাদের বলছিলাম যে লুন 1, লুন 0, লুন 1, 2, 3, 4, 5 লুনের কিন্তু 5টা পার্টিশন আছে। এই 5টা পার্টিশন যদি আপনি সঠিকভাবে রিড করে নিতে পারেন তাহলে এটা ফরম্যাট করার পরও আবার কিন্তু এইটা রাইট করে দিলে আবার ফোন অন হয়ে যাবে। লুনের দেখুন যে এটা কিন্তু ইউএফএস আর আমরা সর্বপ্রথম দেখব কি যে এটার হচ্ছে যে লুন এ, ধরেন লুন 0-র ক্যাপাসিটি কত 1,19,760 MB। 1,19,000 বলতে আছে 128 GB যে মেমোরি বলা হয় সেটা। এখন লুন 1-এর ক্যাপাসিটি 8 MB, কিন্তু এখানে একটা ইনফরমেশন আছে যে মেইন বুট এ, যদি মেইন বুট এখানে বি হয়ে যায় তাহলে ফোনটা কিন্তু ফাস্ট বুটে চলে যাবে অথবা অন হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য এখানে বুট কনফিগারেশন একটা ফ্যাক্ট। এখানে রিকনফিগারেশন কিন্তু এখানে অ্যানাবল দেখা যাচ্ছে। যদি এখানে অ্যানাবল না থাকে, যদি এখানে থাকে হচ্ছে যে রাইট কনফিগার প্রোটেক্টেড, তাহলে কিন্তু আপনি এই র্যামকে কনফিগার করতে পারবেন না। তখন কি করতে হবে, রাইট প্রোটেকশন এনাবল করতে হবে। এই এনাবলটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ইউএফএস এর ক্ষেত্রে। তা যাই হোক, ইউএফএস এর যে অন করার পর যে ইন্টারফেস আছে সেইগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। যে ইউএফএস এর আমরা কিন্তু এই যে ওই ইএমএমসি যেটা ইউএফএস এর কিন্তু সিম ঠিক তেমনই। ইউএফএস এর ভার্সন দেখেন যে 2.1, একটু ছোট্ট করে এখানে আছে 2.1। তারপর ইউএফএস এর নাম কি KM8 V8V8001M B813। এটা কি কোম্পানির, এটা স্যামসাং কোম্পানির আইসি। এখানে দেখুন যে আরপিএমবি কি কাউন্টার, আরপিএমবি দেখুন আলাদাভাবে এখানে দেখাইছে আরপিএমবি এইটা যদি আপনি 0 করতে পারেন তাহলে এই র্যাম যে কোনো আইসিতে লাগাতে পারবেন। তবে একটা সুবিধা আছে, যদি আপনি এমটিকের ক্ষেত্রে বলি বা কোয়ালকমের ক্ষেত্রে বলি, তাহলে আপনাকে এই আরপিএমবি তো ক্লিন করার কোনো অপশন নাই। আপনি F64 দিয়েও করতে পারবেন না, জেটাক দিয়েও করতে পারবেন না, কারণ এই অপশনটা এখনও কোম্পানি দেয়নি। তবে কিছু কিছু ফোন আছে যেগুলোর আমরা যদি ডিএফটি দিয়ে বা ডিএফটি অথবা আরেকটা সফটওয়্যার আছে আনলক টুল দিয়ে অনেক সময় হয়, একটু দেখে নিই। বেশিরভাগ আমি ডিএফটি দিয়ে কাজ করি তো, যার জন্য ডিএফটিটা ফার্স্টে মনে হয়েছে। আপনি ডিএফটি দিয়ে ট্রাই করতে পারেন বা অথবা ইউএমটি দিয়ে ট্রাই করতে পারেন। ইউএমটির যে এমটিকে টুলস আছে এটা দিয়ে হবে। এইটা দিয়ে আপনার হচ্ছে যে কিছু কিছু ফোন আছে যেগুলোর আপনার এই মেলাতে হবে কি যে এই অপশনটা মেলাতে হবে, এখানে যে অপশনটা আছে এই অপশনটা মিলিয়ে আপনাকে আইসি লাগাতে হবে। যদি সেম নাম্বারে থাকে তার আগে করণীয় হলো যে প্রিলোডার মিলিয়ে নিতে হবে। আপনি যখন টুলস অপশনে যাবেন, এখান থেকে দেখুন প্রিলোডার পার্সার বলে একটা অপশন আছে। এই প্রিলোডার যদি এমটিকে ফোন হয় তাহলে প্রিলোডার এখানে চেনানোর পরে ওই প্রিলোডারে কতগুলো আইসি সাপোর্টেড আছে সেম আইসি দেখে যদি আপনি কনফিগার করে লাগান ফোন অন হবে। যাক, এটা পরের অপশনে বা পরের স্টেপে আমি জানাবো। আগে আমরা ইউএফএস এর কিছু ইন্টারফেস জানি। আমরা ইউএফএস 2.1 সম্পর্কে জানলাম। এটার লোন কনফিগার এনাবল আছে, আমি চাইলে কনফিগার করতে পারবো। এটার আর লোন ভার্সন হচ্ছে কয়টা, 5টা। এবং এখানে দেখুন যে ইউএল নর্মাল লেস দ্যান 80% রিজার্ভ ব্লক, যদি কনজুম মানে 80%-এর উপর যদি ব্যবহার হয়ে যায় তাহলেই এই র্যামটা কনজুম হয়ে যাবে। তাহলে নর্মাল যেহেতু দেখিয়েছে, আমি এই আইসিটা এখনও যদি বলে 100% হেলথ ঠিক আছে,
নিউ আইসি বলা যায়। এই আইসিটা আপনি যে কোনো ফোনে কনফিগার করে লাগাতে পারেন, মানে আপনার প্রয়োজন অনুসারে আর কি। আর এটার হচ্ছে যে ব্যাকআপ সেভ বলা হচ্ছে যে এই যে কনফিগ, মানে মনে করেন যে আপনি আপনার এই আইসিটা কানেক্ট করার পরে ভুলবশত আপনি এটা ফরম্যাট করে ফেলেছেন, এটার আর ওই যে জিপিটি পার্টিশনটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এইখানে যদি ক্লিক করেন, এদের যে সেভ মেমোরি আছে ইউএফএসের যে সেভ কনফিগার আছে, আপনি এখান থেকে চাইলে এখান থেকে কনফিগার ফাইলটা রাইট করে নিতে পারেন, তাহলে ওই যে ভিত বললাম না, ভিতটা তৈরি হয়ে যাবে। জিপিটি পার্টিশনে যে ভিট আছে সেটার কথা বলছি। এখন এইটার আমরা চাইলে এটার ভিতরে যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো দেখতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে, যে স্ক্যান সোর্স এখানে ক্লিক করতে হবে। স্ক্যান সোর্সে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এই আইসির ভিতরে কতগুলো ফাইল আছে, কি কি ফাইল আছে এবং ফাইলগুলো সঠিকভাবে আছে কিনা সেগুলো কিন্তু দেখতে পাবো। এখানে যে গ্রিন চিহ্ন আকারে যেসবগুলো যে তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ফাইলই ঠিক আছে, সঠিক আছে, সেটাই বলতে চাচ্ছে। এখানে দেখুন যে জিপিটি হেডার ইজ পারচেস, জিপিটি হেডার সাকসেসফুলি পারচেস, প্রত্যেকটা অপশন যে লুন 4 জিপিটি হেডার পারচেস সাকসেসফুল, তারপরে জিপিটি হেডার পারচেস সাকসেসফুল, লুন 1, লুন 2, লুন 0 এ টু জেড আপনার কিন্তু এই কনফিগারগুলো সঠিক আছে। তাহলে কিন্তু আমরা কিন্তু ওই ইএমএমসি যে তথ্যগুলো আছে বা যেভাবে কাজগুলো দেখলাম এটাতেও কিন্তু আমরা ঠিক সেইভাবেই তথ্যগুলো দেখছি। তারপরে আমরা একটু স্লাইডারে যাই। এখানে দেখুন যে র্যাম, ইএমএমসি আর ইএমসিপি এগুলো দেখতে কেমন হবে সেটা আছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে র্যাম যদি 3 আইসির ফোন হয়, 3 আইসি বলা হচ্ছে যে র্যাম, রোম এবং সিপিইউ 3 আইসির ফোনগুলো হলে তাহলে কী হবে, র্যামগুলো একটু চিকন করে লম্বা হয়, যেগুলো আসলে আইটেলের বোর্ডে দেখা যায়, ইনফিনিক্সের ফোনে দেখা যায়, তারপরে ওয়ালটনের ফোনেও কিছু কিছু দেখা যায়। এগুলো হচ্ছে যে র্যামটা দেখতে কিন্তু নর্মালে এইরকম সাইজের আর কি। আর ইএমএমসি দেখুন এখানে এরকম দেখতে। আমরা আরেকটু যদি ভালো করে দেখতে যাই তাহলে আমাদের আরেকটা স্লাইডারে যেতে হবে। এই যে এটা হচ্ছে যে এইটাকে বলা হচ্ছে যে র্যাম, মানে র্যাম এবং রোমের সমন্বয় ইএমএমসি। এটা কিন্তু আমরা আগে ব্যবহার করতাম, এটার ভার্সন কত, বিজিএ 221। আমরা একটু পরেরটায় যাই। এটাই দেখুন যে ইএমএমসি এই যে রোম, আর ইএমএমসিপি অর্থাৎ র্যাম এবং রোমের সমন্বয়। তো যাই হোক, মোটামুটি তথ্যগুলো জানতে পেরেছেন। আসলে কি হচ্ছে যে এজেটেক ক্লাসটা এমন ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট যেটা আপনাকে বুঝতে হলে আগে আমার মতন ভাবতে হবে বা এটা শুরু থেকে আসতে হবে। যদি আপনি শুরু থেকে না জানেন তাহলে মাঝামাঝি এসে অনেক কিছুই হারিয়ে যাবে বা অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে। তো মোটামুটি আমরা এটা আর বেশি কন্টিনিউ করব না, আমাদের লাইভের সময় ছিল 40 মিনিট, আমরা অলরেডি 40 মিনিট ক্রস করেছি। আমরা মোটামুটি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে যদি নিতে পারেন তাহলে মানে শুরু থেকে বেসিক 1 থেকে বেসিক 3 পর্যন্ত যদি আপনারা সঠিকভাবে আমার তথ্যগুলো কালেক্ট করতে পারেন তাহলে আপনাদের ইজিজেটেক প্লাস নিয়ে কোনো সংশয় থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। আপনারা চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন, ধারাবাহিক পর্বগুলো ইউটিউবে আমরা ধারাবাহিকভাবে আপলোড করে রেখেছি, আমাদের চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন। এবং আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের কমেন্ট, লাইক এবং শেয়ার আমাদেরকে অনেক আনন্দিত করে এবং আমরা চাই যে আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের ভালোবাসা যেহেতু আপনারা দিয়েছেন, আপনাদের সাপোর্ট পেয়েছি, সেই হিসাব করে আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা সহজে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এইসব বিষয়গুলো এমনই একটা বিষয় যেটা আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন, একটা সেটের ইএমএমসি কনফিগার করা, রোম কনফিগার করা কোনো বিষয় না। তা সেই হিসাব করে আপনাকে আমি ধারাবাহিকভাবেই একটা পূর্ণাঙ্গ টেকনিশিয়ান তৈরি করার চেষ্টা করব যদি আপনি আমাদের সাথে থাকেন। তা অনেকেই আমাদের সাথে কমেন্ট করেছেন, আমি কয়েকটা কমেন্টের উত্তর দেওয়ার পর আমি ইনশাল্লাহ বিদায় নেব। এখানে এস.এম. সোহরাব আহমেদ ভাই লিখেছেন, কেমন আছে ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তারপরে আরিফুর রহমান ভাই লিখেছেন, অসাধারণ এবং তথ্যবহুল একটা লাইভ,
ধন্যবাদ আপনাকে এবং দীর্ঘায়ু কামনা করি। অনেকে আমাদের লাইভগুলো পছন্দ করেছেন এবং অনেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে। আপনারা যা আমাদের সাথে আপনাদের মূল্যবান সময়গুলো দিয়ে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো জানাচ্ছেন। তা আপনারা যদি শিখতে পারেন এটা আমার কাম্য, এবং আপনারা আমাদের লাইভ থেকে কতটুকুন শিখছেন, আপনারা কাজে এক্সপার্ট হন এটা চাই, এবং আপনারা কাজ করবেন, করার পর সেই বিষয়গুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন যে আপনার ভিডিও থেকে দেখার পরে বা ভিডিও থেকে জানার পরে আমি এই কাজগুলো করতে পেরেছি। তাহলে কী হবে, যে আমাদের ভিতরে একটা ভালোবাসা তৈরি হবে বা একটা আনন্দ তৈরি হবে। আবার পরবর্তীতে নতুন নতুন কিছু তথ্য দেওয়া বা উপস্থাপন করার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে যে এক ভাই লিখেছেন চট্টগ্রাম থেকে দেখছি, মিজানুর রহমান রিয়েকশন। ধন্যবাদ ভাইজান। চট্টগ্রামে আমি একবার গেছিলাম, মোটামুটি ঘুরেছি। আইসি ভার্সন নিয়ে জানতে চাই ভাই। রেজাউল ভাই লিখেছেন যে আইসি ভার্সন নিয়ে তিনি জানতে চান। আইসি ভার্সন নিয়ে মোটামুটি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি এখান থেকে মনে করেন যে বুঝতে পাচ্ছেন না বা অসুবিধা হচ্ছে, তাহলে আপনি একটু ঘুরে আমাদের যে হচ্ছে যে বিগত লাইভগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারেন। অনেক ভালো লাগে দেখে যে প্রতিদিন এইভাবে দেখতে চাই আপনার ক্লাসগুলো। আসলে মন থেকে চাইলে অনেক কিছুই সম্ভব। তার চেষ্টা করছি যে আপনাদের মন থেকে কিছু দেখানোর। আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তারপরে পল্টু এমকে ভাই ভালো থাকে ভাই, এই ভিডিওটা পোস্ট করবে ভাই, ভালো থাকে। আসলে কি লেখাটা একটু অস্পষ্ট আছে তো পড়তে কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ভাই। এমডি খোকন ভাই লিখছেন, ধন্যবাদ ভাইজান। আপনারা আমি লাইভে অনেকেরই দেখছি যে যুক্ত আছেন, আপনারা আমাদের সাথে শুরু থেকে আছেন। আপনাদের কি নিয়েই আমি আগাতে চাই, আপনাদেরকে নিয়েই সামনের দিনগুলো চলতে চাই। তো যাক, আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিক জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করতে পারি এবং আল্লাহ যেন আমার জ্ঞান বাড়িয়ে দেয়। আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো এবং দক্ষ টেকনিশিয়ান হন। আসলে কী হয় যে একটা কাস্টমার যখন একটা কাজের জন্য একটা প্রতিষ্ঠানে আসে, তখন কিন্তু সে একটা ভরসা নিয়ে আসে। আমি বারবারই একটা কথা বলি যে আপনি যখন কাজটা সঠিকভাবে করবেন, আপনার কাজের জন্য কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। আপনার কাছে একটা ফোন ধরেন একটা কাস্টমার নিয়ে আসলে, কিন্তু আপনি ভুলবশত ভুল ট্রিটমেন্ট দিলেন, তখন কী হবে যে আপনার কাছ থেকে ওটা চলে যায় আর টেকনিশিয়ানের কাছে যাওয়ার পরে সে কিন্তু বলবে যে কার কাছে নিয়ে গেছিলেন, কাজটা ভালো করেনি। তখন কিন্তু সেই কাস্টমারটা মন খারাপ করবে। অথবা আমাদের ভিতরে অনেক টেকনিশিয়ান আছেন যারা অন্য টেকনিশিয়ানকে অযথাই ভুলভাবে বা মানে ভুল ইনফরমেশন দেয় অন্য টেকনিশিয়ানের বিরুদ্ধে। দেখা যাচ্ছে যে সে ওই কাজটা সঠিকভাবে জানে না, কিন্তু সেই কাস্টমারের কাছে এমনভাবে তথ্যটা উপস্থাপন করে, এমনভাবে পরিবেশন করে যা আরেক টেকনিশিয়ানকে পৌঁছানোর চেষ্টা করে। তা আমি সর্বদাই মনে করি বা সর্বদাই বলি যে আপনি যখন একটা কাস্টমারকে ওই টেকনিশিয়ান সম্পর্কে ভুল তথ্য দিলেন, আপনার সম্পর্কেও ওই অন্য টেকনিশিয়ান আপনার ওই কাস্টমারকে বোঝাবে যে ভুল তথ্য দিয়ে। অতএব আমি যদি আমার কোনো টেকনিশিয়ান ভাইয়ের গিবত না করি, তাহলে আমার গিবতও অন্য ভাই করবে না, আমি এটাই মনে করি। আপনি একজন টেকনিশিয়ান হয়েছেন, অতএব আপনার পাশাপাশি যারা আপনার টেকনিশিয়ান আপনার সহযোগী আছে বা আপনার পাশে যে দোকানগুলো আছে, তারাও কিন্তু আপনার ভাই, কেননা একই রিলেটেড কাজ করেন। সেও টেকনিশিয়ান, আপনিও টেকনিশিয়ান, হয়তো সে কম জানে, আপনি বেশি জানেন, কিন্তু এই বলে আপনি মানে তাকে পচিয়ে দেবেন বা তার বিরুদ্ধে খারাপ কথা বলবেন, এটা নাই। যখন একটা কাস্টমার ওই টেকনিশিয়ানের পক্ষে হয়ে বলবে যে ওর কাছে গেলাম, না গেলে আমার জিনিসটা এরকম ক্ষতি হতো না, তখন আপনাকে বলা উচিত হবে যে ভাই, আপনি নিয়ে গেছেন, তার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে, হয়তো সম্ভব হয়নি, আপনি আমার কাছে দেন, আমি একটু চেষ্টা করছি। কিন্তু তাই বলে আপনি বলতে পারেন না যে ভাই ওর কাছে গিয়েছেন, ওকে ফোন সারে নাকি ভালো করে। এটা কিন্তু বললে কিন্তু গোনা হবে। তাই যাই হোক, আমরা চেষ্টা করব আমরা টেকনিশিয়ান একে অপরের সাথে মিলেমিশে থাকার। মাঝে আমি একটা পোস্ট করছিলাম আমার পার্সোনাল প্রোফাইলে, সেখানে প্রায় 300-র উপরে মানে কম মেসেজ এসেছিল আমার পার্সোনাল আইডিতে, যে এরকম যে
আমি আপনার সাথে যুক্ত হতে চাই। আর সেখানে আমি লিখেছিলাম কি আমি একটা কমিউনিটি গ্রুপ খুলব। তবে 300 কমেন্ট আসাতে কোনো সমস্যা হয়নি, এটা ভালো লেগেছে। কিন্তু ফিরতি আরও 100 কমেন্ট এসেছিল আপনি পারবেন না। কেন পারবো না? বলছে আমাদের টেকনিশিয়ানদের ভিতরে অনেকের দ্বন্দ্ব আছে যারা একে অপরের পছন্দ করে না। ধরেন আমি আপনাকে ফ্রি সলিউশন দিচ্ছি, যতটুকুনি পারছি ফ্রি সলিউশন দিচ্ছি, আপনি বলতে পারবেন না আপনার থেকে আমি একটা টাকাও চেয়েছি, বা আপনার থেকে মানে একটা মানে হাতে পায়ে ধরে যে ভাই একটা লাইক করেন, একটা ফলো করেন, এরকম কথাও বলিনি। আপনার মনে চাইলে আপনি ফলো করেন, না করলে না করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ যতটুকুন রিজিকে দিয়েছে ততটুকুনই হবে। কিন্তু কি আছে যে জ্ঞান আপনাকে দিলে আমার কমবে না, জ্ঞান আপনাকে দিলে আমার চর্চা হবে, আমি আরও শিখতে পারবো। আমি যতটুকুন শেয়ার করছি, যতটুকুন আপনাদের কাছে বলেছি, আমার ভিডিও প্রায় 100-র উপরে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমার 350-র উপরে ভিডিও আছে, আর আমার ফেসবুক চ্যানেল পেজে 100-র উপরে ভিডিও আছে। তা আমি এই ভিডিওগুলো যা আপলোড করেছি, এতে কিন্তু আমি 100টা ভিডিও আপলোড করলে আমি 500টা তথ্য আমি শিখেছি, আমি শেখার নিয়ে তো আপনাদের শেয়ার করছি। তাহলে কি হচ্ছে, আমার জ্ঞানটা বাড়ছে। আমি আগে অনেক কিছু জানতাম না, এখন জানি, কেননা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমাকে শিখতে হয়। তা যাই হোক, আমরা সবসময় শিখি। আমরা টেকনিশিয়ানরা আছি, কেউ কখনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর পারদর্শী নয়। আমরা হচ্ছে এই কাজটা ধরেন করতে থাকি, ফট করে একটা নতুন কাজ আসে, তখন কিন্তু আমাকে ওইটাও শিখতে হয়। তা এই জন্য আমাদের টেকনোলজি যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, আমরা একে অপরের পরিপূরক, আরেকজনের সাহায্য ছাড়া আমরা কখনো বড় হতে পারবো না। অতএব নিজেকে বড়াই করার কিছু নেই। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার যারা টেকনিশিয়ান ভাইরা আছেন তাদেরকে ভালোবেসে চলা। আপনি হয়তো তাকে পছন্দ করেন না, তাকে আপনি হেল্প করেন না, কিন্তু তাকে নিয়ে আপনি কটূক্তি করেন না। মানে এরকম কথা, এরকম তথ্য অনেকের বিষয় আমার কানে আসে। যেহেতু আপনাদের সাথে কানেক্টেড আছি, এই জন্য এই কথাগুলো মানে মনে হলো যে বলা দরকার, তাই বলে ফেললাম। আমরা টেকনিশিয়ানরা সবসময় ভাই ভাই হিসাবে থাকবো। আমরা চাইবো যে সে একটা ভালো কাজ করুক, আপনি চান সে একটা ভালো কাজ করুন, তার জন্য দোয়া করুন। একটা মুমিনকে যখন আপনি মানে আপনি নিজে মুমিন এবং আরেক মুমিনকে যখন আপনি ভালো চাবেন, আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার উপরেও ওই দোয়াটা ডাবল করে আপনার উপর দিয়ে দেবে। তাহলে কেমন হয় যে আপনি চাইলেন যে আমার ওই ভাইটা একটা সে ভালো কাজ করুক, সে আজকে যে কাজগুলো আসবে প্রত্যেকটাই করুক, বা তার প্রতিষ্ঠানে বরকত দান করুক আল্লাহ। তাহলে কী হবে, আপনার প্রতিষ্ঠানে ডাবল বরকত হয়ে যাবে। তাহলে সে যদি 5 টাকা ইনকাম করে আপনার দোয়াতে, তাহলে আপনি 10 টাকা ইনকাম করবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন। তাহলে আপনি যখন চেষ্টা করবেন যে তার ভালো চাও, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ভালো চাচ্ছে। তাহলে কি আপনি কিন্তু নিজের ভিতরে একটা ইমানে শক্তি তৈরি হলো। কিন্তু আমাদের ভিতরে কি হচ্ছে যে ও কাজটা করিনি, পারিনি, আমি করে দেবো, দিলে ওকে পৌঁছিয়ে দেবো, কাস্টমারটা আমার থাকবে। অসম্ভব। কাস্টমার আপনার কখনো থাকবে না। একটা কাস্টমার পুরো চক্রায়মান, পুরো ঘোরে, পুরো আপনার কাছে যখন চলে যাবে, সে মোটামুটি আরও 20টা দোকান ঘুরে এসে আবার আপনার কাছে আসবে। আপনি ধরেন কাস্টমারের সাথে একটা রাফ ব্যবহার করেছেন, এই কাস্টমারটা 3 দিন পরে ভুলে যাবে বা 20 দিন পরে ভুলে যাবে। ভুলে গিয়ে আবার সে হয়তো কোনো মাধ্যমে আসবে বা অন্য কোনো মাধ্যমে আসবেই। কিন্তু কথা হচ্ছে আপনার কনফিডেন্সটা ভালো থাকা লাগবে যে আপনি কাজটা পারেন, আপনার কাজটা এরকম লেভেলে হওয়া থাকবে যে আপনি যেটা জানেন সেটাকে আরও সুন্দরভাবে আপনি পরিবেশন করতে পারেন, এবং এই কাস্টমারকে আপনি বোঝাবেন যে আমি ভালো কাজ করি। হতে পারে কাস্টমারের সাথে কোনো কথায় গড়মিল হয়েছে, হতে পারে কোনো বিলে গড়মিল হয়েছে, কিন্তু কাস্টমার কিন্তু ঘুরে চক্রয়মান। আবার অনেকে মনে করে যে এই কাস্টমারে ছেড়ে দিলে আর আসবে না, এটা ভুল। কেননা কাস্টমার কারোর ব্যক্তিগত সম্পত্তি না, তার যেখানে পছন্দ হয় সেখানে যায়। তা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক তথ্য দেওয়া হয়েছে, আর বেশি কথা বলবো না। আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কেন বলছি যে আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তো যাই হোক, আজকের ভিডিওটার এ পর্যন্ত কন্টিনিউ করতে চাচ্ছি না, আমরা সমাপ্ত করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।